আসসালামু আলাইকুম। কথা নাহিয়ান স্বাগত জানাচ্ছি এনটিভির সকালের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার নিয়ে যাব পুরো খবরে। ঐক্যবিহীন সংস্কার এবং সংস্কারবিহীন নির্বাচন দেশকে এগিয়ে নিতে পারবে না বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শুক্রবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত জাতীয় সংলাপে একথা বলেন তিনি। গণঅভ্যুত্থানের পর পরাজিত শক্তির অব্যাহত চক্রান্ত দেশবাসীকে আরও ঐক্যবদ্ধ করেছে বলেও মন্তব্য করেন অন্তর্বর্তী সরকার প্রধান। এছাড়া আগামীর বাংলাদেশে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা হবে বলেও জানিয়েছেন ডক্টর ইউনূস। আরও জানাচ্ছেন মইদুল ইসলাম। ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক সংলাপে ভার্চুয়ালি যোগ দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। পাশাপাশি দেশের চলমান সংস্কার প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধ রেখেই নির্বাচনের কথা বললেন প্রধান উপদেষ্টা। এই সংলাপে তিনটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দিয়েছেন: ঐক্য, সংস্কার ও নির্বাচন। সংস্কার বিষয়ে আমাদের মধ্যে ঐকমত্য প্রয়োজন, এর কোনো বিকল্প নাই। এই তিন লক্ষ্যের কোনোটিকে ছাড়া কোনোটি সফল হতে পারবে না। ঐক্যবিহীন সংস্কার কিংবা সংস্কারবিহীন নির্বাচন বাংলাদেশকে এগিয়ে নিতে পারবে না। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলতে থাকবে। নির্বাচনের প্রস্তুতির কাজ মূলত নির্বাচন কমিশনের। নাগরিকদের নির্বাচনের তারিখ না পাওয়া পর্যন্ত এই প্রক্রিয়ায় সময় দিতে হয় না, কিন্তু সংস্কারের কাজে সকল নাগরিককে অংশগ্রহণ করতে হবে। সবগুলো সংস্কার কমিশনের সুপারিশের আলোকে সংস্কারের কাজ শেষ করে নির্বাচনের পথে যাবে সরকার, এমনটাও জানালেন ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রত্যেক সংস্কার কমিশনের দায়িত্ব হলো প্রধান বিকল্পগুলি চিহ্নিত করে তার মধ্যে থেকে একটি বিকল্পকে জাতির জন্য সুপারিশ করা। যার যার ক্ষেত্রে সংস্কারের মাধ্যমে ভবিষ্যৎ কিভাবে রচিত হবে তা বিভিন্ন পক্ষের মতামত নিয়ে সুপারিশমালা তৈরি করে দেওয়া, নাগরিকের পক্ষে মতামত স্থির করা সহজ করে দেওয়া। তবে কমিশনের প্রতিবেদনে সুপারিশ করলেই আপনাকে তা মেনে নিতে হবে এমন কোনো কথা নেই। এই জন্য সর্বশেষ পর্যায়ে জাতীয় ঐকমত্য গঠন কমিশন গঠন করা হয়েছে। ফ্যাসিবাদী শক্তি অতীতে আদর্শভিত্তিক সব ধরনের লক্ষ্যকে বিচ্যুত করে দেশকে গভীর অন্ধকারে নিয়ে গিয়েছিল উল্লেখ করে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হত্যাকাণ্ডের নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। ছাত্র জনতা অটুট সাহসে শিশু হত্যাকারী ও পৈশাচিক ঘাতকদের মোকাবেলা করেছে। মানবতার বিরুদ্ধে এমন নিষ্ঠুরতাকে অবশ্যই বিচারের মুখোমুখি করতে হবে। গুম খুন থেকে জুলাই গণহত্যার বিচারের চ্যালেঞ্জের বিষয়টি আপনারা আপনাদের সংলাপের অন্তর্ভুক্ত করেছেন, এতে আমি আশ্বস্ত হয়েছি। গণ অভ্যুত্থানে বিরুদ্ধ শক্তি দেশের চলমান ঐক্যবদ্ধ শক্তির মধ্যে ভাঙন সৃষ্টি করার ক্রমাগত চেষ্টা চালাতে থাকলেও ঐক্য আরও মজবুত হচ্ছে বলেও জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। নির্বাচন দিতে যত বেশি দেরি হবে দেশের রাজনৈতিক সমস্যা তত বাড়বে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে এক আলোচনায় এসব কথা বলেন তিনি। তার দল সংস্কার চায় উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, দেশের প্রশাসনিক ও সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর কাঠামো গণতন্ত্র উপযোগী করে গড়ে তুলতে হবে। আর সংলাপে বক্তারা রাষ্ট্রকে মানবিক মর্যাদার কেন্দ্রবিন্দুতে পরিণত করতে জবাবদিহিতার উপর জোর দিয়েছেন। আরও জানাচ্ছেন ইফতেখার রেজা। কৃষিবিদ ইনস্টিটিউশনে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের নিহতদের পরিবার এবং আহতদের বক্তব্য দিয়ে শুরু হয় ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ। জনগণকে বাদ দিয়ে কোনো কিছু সম্ভব নয়। বিএনপি সবসময় গণতন্ত্রের পক্ষে উল্লেখ করে দলটির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচন দিতে দেরি হলে রাজনৈতিক সংকট বাড়বে। সংস্কার পক্ষে আমরা প্রথম থেকে, দুর্ভাগ্য আমাদের এখন কিছু কিছু বক্তব্য আসছে যে বিএনপি সংস্কার চায় না, নির্বাচন চায়। এই কথাটা সঠিক নয়। আমরা বারবার করে বলছি, ন্যূনতম যে সংস্কার প্রয়োজন একটা নির্বাচন করার জন্য, গ্রহণযোগ্য নির্বাচন করার জন্য, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যেতে চাই। যত বেশি সময় যাবে আমার কাছে মনে হয়, আমাদের কাছে মনে হয় যে সমস্যাগুলো তত বাড়বে। সংলাপে অংশ নিয়ে অন্য বক্তারা বলেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বেকারত্ব নিরসন না করা গেলে টেকসই সংস্কার সম্ভব নয়। এই যে যত আলোচনা শুনলেন,
এর ভিতরে কি একবার শুনেছেন আপনারা গার্মেন্টস শ্রমিকের বেতন কত হবে, সে ন্যায্য মজুরি কিভাবে পাবে, এমন ফসল আসছে আমার কৃষক দাম পাবে কিনা? আপনি কি জানেন এই মুহূর্তে মধ্যবিত্ত ৮০ টাকার শাকের আঁটি কেমন করে খাবে? কই সেই আলোচনা তো আসে না। এই যে যুব সমাজ বসে আছে, একবারও তো আলোচনা হলো না কর্মসংস্থান কেমন করে হবে। ওই সংস্কার কি আমি দেখেছি? ইতিহাসের বিভিন্ন ধরনের ব্যাখ্যা বিবরণ নিয়ে নিজেদের ভিতরে বিভেদ সৃষ্টি না করে ভবিষ্যতের বাংলাদেশকে নিয়ে, আমাদের স্বপ্নের জায়গাটাকে নিয়ে ঐক্য সৃষ্টি করতে হবে। ঐক্যের প্রশ্ন যখন বলা হচ্ছে, তখন ঐক্যটা হচ্ছে একাধারে প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে তৈরি করার ব্যাপারে সকলের একমত হওয়া, যার অধিকাংশই প্রকৃতপক্ষে আছে। বাকিটা হচ্ছে যে আদর্শিকভাবে বাংলাদেশে যেন আরেকবার স্বৈরতান্ত্রিক ব্যবস্থা তৈরি হওয়ার পথ পদ্ধতি না থাকে, সেই জায়গায় ঐক্যমত্যটা তৈরি করা। এখনো ঐক্য বিনষ্টের প্রচেষ্টা চলছে। কারা ঐক্য প্রচেষ্টা বিনষ্ট করছে? কি সে বক্তব্য, কি সে ইস্যু যা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জাতীয় ঐক্যের ইস্পাত কঠিন ঐক্য তৈরি করেছিল, সে ঐক্যের মধ্যে বিভেদ সৃষ্টি করতে পারে এমন কোন বক্তব্য ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে অন্তত আমরা জানাছিলাম, তাদের কাছ থেকে আশাটা হচ্ছে আরেকটা জাতীয় ঐক্য বিনষ্টকারী আরেকটি কার্যক্রম। ছাত্র জনতার অভ্যুত্থানের ঐক্যের পথ ধরে আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে একসাথে কাজ করার আহ্বান বক্তাদের। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছেলে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে $300 মিলিয়ন পাচারের প্রমাণ জমা দিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা FBI। এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে গ্লোবাল ডিফেন্স কর্প। অভিযুক্তদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম এবং গুরুতর অর্থ পাচারের প্রমাণ পাওয়া গেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এতে বলা হয় সংস্থাটির লন্ডন প্রতিনিধির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্লোবাল ডিফেন্স কর্প জানিয়েছে আইনজীবী লিন্ডা স্যামুয়েলস স্পেশাল এজেন্ট লা প্রিভটের সাথে যোগাযোগ করেন। এ সময় তিনি দেখেন $300 মিলিয়ন বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয় সজীব ওয়াজেদ জয়ের নামে হংকং এবং কেইম্যান দ্বীপপুঞ্জের বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ব্যবহার করে নিউ ইয়র্ক, ওয়াশিংটন এবং লন্ডনের ব্যাংকে অর্থ স্থানান্তরিত করার তথ্য বিশেষভাবে সামনে এসেছে। 9 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের প্রতিনিধি দল বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের মহাপরিচালক এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে দেখা করেন এবং বিপুল পরিমাণ নথি হস্তান্তর করেন। ক্ষমতা বদলের সাথে অনেক বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ড দখলের ঘটনায় ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর SMA ফায়েজ বলেছেন, স্বাধীনভাবে কাজের পরিধি বাড়াতে নাম পরিবর্তন হচ্ছে কমিশনের। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে এসব বলেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা ফেরাতে সদ্য নিয়োগ দেওয়া উপাচার্যরা দ্রুতই ব্যবস্থা নেবেন বলেও জানিয়েছেন তিনি। অনেকে বেরিয়ে গেলেও বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় গুচ্ছ পদ্ধতি বহাল রাখতে সপ্তাহখানেকের মধ্যেই নির্দেশনা আসছে বলেও জানিয়েছেন ডক্টর ফায়েজ। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। গণঅভ্যুত্থান পরবর্তী সংকট কাটিয়ে কার্যক্রম শুরু করেছে সব বিশ্ববিদ্যালয়। তবে স্বাভাবিক কার্যক্রম পরিচালনা আর শৃঙ্খলা নিয়ে এখনও হিমশিম খেতে হচ্ছে অনেক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এনটিভিকে দেয়া একান্ত সাক্ষাৎকারে বিষয়টি স্বীকার করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান বিশ্বাস রাখতে চান শিক্ষার্থীদের ওপর। বলছেন, প্রায় সব বিশ্ববিদ্যালয়ে যোগ্যতা সম্পন্ন উপাচার্য নিয়োগ দেয়া হয়েছে, ভূমিকা রাখবেন তারাও। তারা এটা করতে পারবে ইনশাআল্লাহ। আমাদের কোনো সহযোগিতার প্রয়োজন হলে অবশ্যই আমরা এগিয়ে যাব। রাজনৈতিক তকমা জুড়ে যাওয়ায় অনেক শিক্ষক ক্লাসে ফিরছেন না, আবার অনেককে আসতে বাধা দিচ্ছেন শিক্ষার্থীরাও। কি বলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য? এটা বেশি বাড়াবাড়ি হয়ে গেছিল অনেকের জন্য। এত বাড়াবাড়ির কারণে ডেফিনেটলি দেয়ার আর প্রবলেমস। যারা শিক্ষক হিসাবে শিক্ষকতা করে আসছেন এবং ওটা করতে চাচ্ছেন, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আমরাও যেন সীমা অতিক্রম না করি। এমন সময়ে আবার আলোচনায় গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নিয়ে। শিক্ষার্থীদের সুবিধার্থে 2023-24 শিক্ষাবর্ষে 24টি বিশ্ববিদ্যালয় এ পদ্ধতিতে ভর্তি কার্যক্রম পরিচালনা করে। কিন্তু এবছর এরই মধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে জগন্নাথ, খুলনা ও শাহজালাল বিশ্ববিদ্যালয়। একই ধারা অনুসরণের পথে আরও 4টি বিশ্ববিদ্যালয়। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন শিক্ষার্থীদের অনেকেই। মিনিস্ট্রি থেকে চিঠি পাঠানো হয়েছে, যারা গুচ্ছের মধ্যে ছিল তারা যেন গুচ্ছ দিয়ে ফিরে আসতে পারে। আবার 7-10 ডেজ টাইম আশা করি আমি জানতে পারবো। তারপরেও যদি আমরা দেখি যে না, আমাদের নিজেদের থেকে একটু এগিয়ে আসা দরকার, আমরা এগিয়ে আসবো।
কাজের পরিধি বাড়াতে দ্রুতই নাম পাল্টাচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, এমনটা জানিয়ে ক্ষমতার পালাবদলের সাথে সাথে অনেক বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড দখলের মতো ঘটনা মানা হবে না বলেও জানান ডক্টর ফায়েজ। যদি কোনো দুর্নীতির বিষয় না থাকে, আমরা চাইব যে প্রকৃত ভাবে যারা কন্ট্রিবিউট করেছিল দে টেক দ্য রেসপন্সিবিলিটি, এবং এখানে কোনো যদি ব্যত্যয় ঘটে থাকে সেখানে আমরা খুব বেশি সিরিয়াসলি ডিল করব। আর আমাদের যদি ওই যে বললাম হায়ার এডুকেশন কমিশন বা উচ্চশিক্ষা কমিশন বা বিশ্ববিদ্যালয় কমিশন হয়ে যায়, সেখানে আমরা হয়তো এই জায়গাগুলোতে আরও বলিষ্ঠ পদক্ষেপ রাখতে পারবো। বর্তমানে ১১৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনুমোদন রয়েছে। এর মধ্যে শিক্ষা কার্যক্রম পরিচালিত হচ্ছে ১০৬টি বিশ্ববিদ্যালয়ে। কিন্তু এবারও 8টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে শিক্ষার্থীদের নিষেধ করেছে ইউজিসি। বছর বছর কেন এমন? বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের জায়গাটা তারা সেখানে স্ট্রংলি সেটাকে আপহোল্ড করছে, সেখান থেকে তারা ফিরে আসেনি। এতে বিশ্ববিদ্যালয়গুলো বোঝার কথা। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, অর্থনীতির চাকাকে আরও গতিশীল করতে অন্তর্বর্তী সরকারকে আরও বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শুক্রবার যশোর ঈদগাহ ময়দানে জেলা জামায়াতের কর্মীর সভায় তিনি এসব কথা বলেন। পতিত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে জামায়াত আমির বলেন, দেশকে উন্নয়নের মহাসড়কে ওঠানোর গল্প করেছিল তারা, অথচ এখন চারদিকে হাহাকার, সমস্ত ব্যাংক ফোকলা করে বিদেশে পাচার করে দিয়েছে তারা। নিত্যপণ্যের অগ্নিমূল্য সিন্ডিকেট ভাঙতে না পারায় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন ডক্টর শফিকুর রহমান। বলেন, ক্ষেত্র বিশেষে সিন্ডিকেটের হাত বদল হয়েছে। দেশ এখনও চাঁদাবাজ মুক্ত, দখলদার মুক্ত, জুলুম মুক্ত হয়নি বলেও মন্তব্য করেন তিনি। বরিশালের শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের 2 ট্রাক ভর্তি নথিপত্র জব্দ করছে জনতা। প্রয়োজনীয় গোপন নথিপত্র সরিয়ে ফেলতে পারে এমন সন্দেহে কাগজপত্র সহ ওই 2টি ট্রাক জব্দ করে এলাকাবাসী। শুক্রবার সন্ধ্যায় বরিশাল সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাসুরা গ্রামে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাউনিয়া থানার 2টি টিম। এরপর ঘটনাস্থলে উপস্থিত হয়ে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম বলেন, প্রায় 1 যুগের পুরাতন কাগজপত্র পুড়িয়ে ফেলতে 2টি ট্রাকে করে ময়লা ফেলার স্থানে নিয়ে যাওয়ার কথা ছিল। তবে ভুল করে ড্রাইভার কাগজগুলো নিয়ে গ্রামে ঢুকে যায়। তখন গ্রামবাসীরা সন্দেহ হলে তারা ট্রাক 2টিকে আটক করে। তবে সরকারি নথিপত্র পুড়িয়ে ফেলার নিয়মের বিষয়ে কোনো সঠিক জবাব দিতে পারেননি তিনি। এবারে নগদ নিবেদিত অর্থনীতির খবর। দাম বাড়ানোর পাশাপাশি আমদানির শুল্ক তুলে নেবার পরও স্বস্তি নেই রাজধানীর সয়াবিন তেলের বাজারে। স্বাভাবিক হয়নি সরবরাহ। কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছে চিকন চালের দামও। যৌক্তিক কারণ ছাড়াই মিলাররা চালের দাম বাড়িয়েছেন বলে অভিযোগ ক্রেতা বিক্রেতাদের। রাজধানীতে সপ্তাহের ব্যবধানে কিছুটা চড়া মুরগির বাজার, তবে কমেছে পেঁয়াজ সহ শীতকালীন সবজির দাম। আরও জানাচ্ছেন জুনায়েদ আল হাবিব। আবারও বেড়েছে চালের দাম। চলতি সপ্তাহে মিনিকেট, নাজিরশাইল সহ সব ধরনের চিকন চালের দাম বেড়েছে কেজি প্রতি 5 থেকে 6 টাকা। এছাড়া কেজি প্রতি 5 টাকা বেড়ে মসুরের ডাল বিক্রি হচ্ছে 135 টাকা। অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি বিক্রি হচ্ছে আগের মতো চড়া মূল্যেই। খুচরা ব্যবসায়ী ও ভোক্তাদের অভিযোগ, পর্যাপ্ত সরবরাহ ও আমদানি থাকা সত্ত্বেও কোনো ধরনের যৌক্তিক কারণ ছাড়াই চালের দাম বাড়িয়েছেন মিল মালিকরা। মিনিকেট যত কোম্পানি আছে সব কোম্পানি চাল বাড়ছে। 80 টাকার নিচে কোনো মিনিকেট নাই। তো মনে হয় যে এটা ইচ্ছা করে বাড়াইতে আছে। সবকিছু ঊর্ধ্বমুখী, এখন চাল বলেন, ডাল বলেন, মাছ মাংস সবকিছু আর কি। এখন কিছু তো করার নেই, খাওয়া তো লাগবেই। এদিকে সরকারের শুল্ক প্রত্যাহারের ঘোষণার পাশাপাশি 1 দফা দাম বৃদ্ধির পরও বাজারে সরবরাহ স্বাভাবিক হয়নি সয়াবিন তেল। কোম্পানিগুলো আবারও দাম বাড়ানোর পায়তারা করছে বলে অভিযোগ ব্যবসায়ী ও সাধারণ মানুষের। আমাদের যেই পরিমাণ চাহিদা ওই পরিমাণ সয়াবিন তেল আমরাও পাচ্ছি না, আমরা ক্রেতাকে দিতেও পারতেছি না। কেন দিচ্ছে না? ওরা আমাদের কাছে সওয়ালও দিচ্ছে না, বসুন্ধরাও মার্কেটে ঢুকতেছে না, ওদের কাছে তেল নাই, শুধু এইটুকু বলে। বাড়ানোর পায় তারা আবারও চলতেছে। তেলের বাজারের অবস্থা ভালো না, বিশেষ করে সয়াবিন তেল তো পাওয়া যাচ্ছে না বাজারে। দ্রব্যমূল্য পরিস্থিতি যেরকম সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গিয়েছে। তবে স্থিতিশীল রয়েছে শীতকালীন সবজির বাজার। কমেছে পেঁয়াজ, আলু সহ বেশ কিছু সবজির দাম।
চাহিদা বৃদ্ধি পাওয়ায় ঊর্ধ্বমুখী মুরগির দাম, আর পর্যাপ্ত সরবরাহ থাকায় ইলিশ ছাড়া কিছুটা কমতির দিকে সব ধরনের মাছের দাম। জুনায়েদ আল হাবিব, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল এনটিভির সকালের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbt.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।